নৈহাটি ফেরিঘাট সংলগ্ন কালীগঙ্গা মোড়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে বক্তব্য রেখে গেলেন পানিহাটির কাউন্সিলর সম্রাট চক্রবর্তী। এছাড়াও নৈহাটির পৌরপ্রধান ও অন্যান্যরা বক্তব্য রাখলেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল অনলাইন বার্তায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলো পার্থকে সাথে গিয়ে দিল্লি চলো, সৌগত রায়কে সাথে গিয়ে দিল্লি চলো, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের সাথে নিয়ে দিল্লি চলো, মৌলভীদের সাথে গিয়ে দিল্লি চলো। এবার চারদিক থেকে ঘিরে দেওয়া হয়েছে। একদিকে কংগ্রেস, একদিকে সিপিএম, একদিকে বিজেপি, আরেকদিকে আইএসএফ। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইটা জিতবেন কিনা। আপনাদের সমর্থন পেলে নিশ্চয়ই জিতবেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা জেতেন, ভারতবর্ষের বুকে রাজনীতির নতুন ইতিহাস রচনা হবে, যার একটা অধ্যায়ের নাম হবে মমতা মমতা মমতা। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই হেরে যান, যদি হেরে যান, তাহলেও ইতিহাস রচনা হবে, তাহলেও ইতিহাস রচনা হবে। আর সেই ইতিহাসে ছোট্ট একটা কোণে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা থাকবে। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। এত মায়েরা বসে আছে, প্রধানমন্ত্রী এসে নারীদের কথা বলছে, প্রধানমন্ত্রী বাংলায় বারবার আসছে, নিজের কাজে হিসাব দিচ্ছেন না, তো প্রধানমন্ত্রী করছেন নাকি বাংলাদেশে রেখা পাত্রকে ফোন করছে, অমৃতা রায়কে ফোন করছে। প্রধানমন্ত্রী জানি না কতটুকু আমার কণ্ঠস্বর আপনার কানে অব্দি পৌঁছবে। যদি পৌঁছায় প্রধানমন্ত্রী 2000 টাকার নোট বন্ধ করে দিয়েছেন, আমার যদি কোনোদিন মনে করেন 2000 টাকার নোট চালু করবেন, তাহলে প্লিজ মহাত্মা গান্ধীর ছবি দেবেন না, ওই 2000 টাকার নোটে রেখা পাত্র ছবি দেবেন প্রধানমন্ত্রী। বাংলার নারীদের সম্মান 2000 টাকা দেশের সামনে তারা নোট দিয়ে দিয়েছে। আমার ওয়ার্ডে এক দিদি দোকানদারি করে, এক রাম ভক্ত, বিজেপি ভক্ত, বিজেপির কার্যকর্তা। ওই দিদিকে এসে বলছে, দিদি আমরা ক্ষমতা হলে লক্ষ্মীর ভান্ডারটা 3000 টাকা করে দেবো, দিদি 3000 টাকা করে দেবো, লক্ষ্মীর ভান্ডারটা 3000 টাকা করে দেবো। দিদি কি বলছেন জানেন? ও বাবা একটু শুনবি, শোন বাবু, আরে প্লিজ একটু শোন, একটা কথা বলবো। হ্যাঁ 3000 টাকা কিন্তু। হ্যাঁ বলছি একটা কথা বলবো। দিদি বলছেন হ্যাঁ বল। দিদি বলছেন একটা কথা বলবো। বলছে হ্যাঁ দিদি বলো, 3000 টাকা তো তোমাদের 3000 টাকা দেবো। বলছে প্লিজ বাবু 3000 টাকা দিস না, দিস না আমাদের লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা। 1000 টাকা 3000 বলো না। না সেই কারণে বলছি না, বলছি আগের 15 লক্ষ টাকা যেটা দিয়েছিলি না, ওটাই এখনো খরচ করে উঠতে পারিনি। আমার 3000 টাকা দিয়ে কিভাবে খরচা করবো সেটা জানতে এসছি। প্রধানমন্ত্রী একমাত্র ফোন করছেন, অমৃতা রায়কে ফোন করছেন। প্রধানমন্ত্রী ফোন করেছিলেন হাতরাসের 19 বছরের মনীষা বাল্মীকিকে, যাকে ধর্ষণ করে, যার শীতটা ভেঙে চিপটাকে কেটে নিয়ে সৎকার করতে দেওয়া হয়নি, পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। প্রধানমন্ত্রী ফোন করেছিলেন হাতরাসের মনীষা বাল্মীকিকে। প্রধানমন্ত্রী ফোন করেছিলেন উন্নয়ন সেই ধর্ষিতা মেয়েটার পরিবারকে, যে মেয়েটা ধর্ষিতা হয়েছে বলে তার বাবা পুলিশ স্টেশন বিচার চাইতে এসেছিল, আর তার বাবাকে পুলিশ স্টেশনের সামনে জ্যান্ত পিটিয়ে মারা হয়েছিল। প্রধানমন্ত্রী ফোন করেছিলেন সাক্ষী মালিককে, হরিয়ানা সাক্ষী মালিক দেশের জন্য অলিম্পিকে স্বর্ণ মেডেল এনেছিল, আপনার সাথে ছবি তুলেছিলেন প্রধানমন্ত্রী। ফোন করেছিলেন সাক্ষী মালিককে, আপনার করে সাংসদ 20 ভূষণরা 5 কিলো কাহিনী করে
ফোন করেছিলেন প্রধানমন্ত্রী সন্দেশখালী, উন্নাও, হাওড়া, মণিপুর, কর্ণাটকে যেতে পারেননি, রাজভবনে তো এসেছিলেন। আপনার রাজ্যপাল কংগ্রেস কাহিনী করে গেল, জানেন না রাজ্যপাল প্রিয় কাহিনী করলে থানায় প্রায় করা যায় না, যে মেয়েটা জানে না বিচার পাওয়া যায় না, সুরক্ষা কবচ বারক্ষা কবচ লাগে, রাজ্যপালকে এই মান্যতা দেয়, তারা মহিলাদের প্রিয় কাহিনী করতে পারে। প্রধানমন্ত্রী রাজভবনে এসেছিলেন, একবারও রাজভবনের প্রিয় কাহিনী হওয়া মেয়েটাকে দেখেছেন প্রধানমন্ত্রী। এই নির্বাচনটা বাঁচার নির্বাচন, এই নির্বাচনটা মাথা উঁচু করে বাঁচার নির্বাচন। আর আপনাদের ঘরে ছিল পাত্র ভৌমিক, ব্যারাকপুরের প্রতিটা ঘরে ঘরে গিয়ে বলছেন তোমরা আমাকে সমর্থন দাও, আমি সংবিধানটাকে পাঠাবো, তোমরা আমাকে সমর্থন দাও, আমি পাত্র ভৌমিক বলছি আমি গণতন্ত্রটাকে পাঠাবো, তোমরা আমাকে সমর্থন দাও, আমি জিতলে ফুল করে বন্ধ হবে না, তোমরা আমাকে সমর্থন দাও, আমি জিতলে দোকানপাট বন্ধ হবে না, তোমরা আমাকে সমর্থন দাও, আমি জিতলে ব্যবসায়ীদের ক্ষতি হবে না, আমি ব্যারাকপুরবাসীর কথা দিল্লিতে গিয়ে তুলে ধরবো, তোমরা আমাকে সমর্থন দাও, আমি চেষ্টা করবো রাস্তা করা অব্দি থেকে আনার চেষ্টা করবো, কল্যাণী হাইওয়ে দুধারে শিল্প গড়ে তোলার চেষ্টা করবো, জুট শিল্পের উন্নতি করার চেষ্টা করবো, হনুমান মন্দিরের মতো শ্যামনগর এবং আমডাঙ্গার কালী মন্দিরগুলোকে বাংলার মানচিত্রে বিশেষ ধর্মীয় স্থান হিসাবে প্রতিষ্ঠা করার, আমি মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্টাডি সেন্টার গড়ে তুলব, আমি সংস্কৃতির পীঠস্থান গড়ে তুলব, নৈতিককে উন্নয়ন ব্যারাকপুরের 7টা বিধানসভা কেন্দ্রে ছড়িয়ে দেব, আমি বর্ষভূমি বলছি, তোমরা আমাকে সমর্থন দাও, আমি দিদির হাতকে শক্ত করব। বিচারের দায়িত্ব যারা এতক্ষণ আমার কথা শুনলেন তাদের সকলের হাতে ছেড়ে দিই, ভালো থাকবেন। আর আগামী 20 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে নীল বোতাম থেকে 5 সময় একমাত্র বন্ধ করবেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার চোখে যে ছবিটা ফুলে উঠবে তার ছবির নাম হল মমতা, মমতা, মমতা। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, পার্থ ভৌমিক জিন্দাবাদ, অশোক চ্যাটার্জি জিন্দাবাদ। ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। রামকৃষ্ণ মিশন মানেই একটা সংস্কৃতি মনস্ক সমাজসেবী, এইরকম চিন্তা ভাবনা। আমাদের প্রার্থী মাননীয় পার্থ ভৌমিক মহাশয় রাওলা রামকৃষ্ণ মিশন থেকে পাস করা, আর আমাদের অপোজিটের প্রার্থী অর্জুন সিং, যার নাম শুনলেই 2019-এর বোমগুলি, গুন্ডাগিরি এইসবের কথা মনে করে। গণতান্ত্রিক অধিকার আপনার ভোট, এই আগামী পিছনে আপনি কাকে ভোট দেবেন, শান্তির পক্ষে ভোট দেবেন, এই আশা রাখবো আমরা। এইবারে আমাদের কাছে আমাদের মঞ্চে বক্তব্য রাখবেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় সঞ্জিত কর মহাশয়, সঞ্জিত সরকার মহাশয়। অনুগ্রহ করবো আমাদের মঞ্চে আসার জন্য সুশান্ত সরকার মহাশয়। এই ওয়ার্ডের সভাপতি দিগম্বর ঘোষ লালটু এবং এই পথসভায় উপস্থিত সমস্ত মা বোনেরা এবং আমার বয়স্ক মানুষের আমার প্রণাম জানাই। উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার মাননীয় পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয়। অষ্টাদশ নির্বাচনের 5ম দফার ভোট ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আমাদের দলের প্রার্থী নৈহাটি বিধানসভার 3 ওয়ার্ডের বিধায়ক পার্থ ভৌমিকের সমর্থনে আমাদের এই পথসভা চলছে। আমার আগে বক্তব্য রেখে গেলেন পানিহাটির কাউন্সিলর, তিনি সুন্দর করে তার বক্তব্য
লোকসভা ভোটের যে আমাদের দলীয় প্রার্থী তার খবর চলে ভোট চাইতে এসে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করাটা অত্যন্ত জরুরি। আর যারা 10 বছর ভারতবর্ষের শাসন ব্যবস্থায় তারা কি করেছে এই কথায় আমি একটু পরে আসবো। আগে বলি, আজকে নৈহাটির অরবিন্দ রোডের এই পথসভায় আমি মূলত নৈহাটি নিয়ে কয়েকটি কথা বলতে চাই। মঞ্চের সামনে বসে আছেন নৈহাটি পৌরসভার যিনি দ্বিতীয়বারের জন্য পৌর প্রধান হয়েছেন। সমস্ত কাউন্সিলরদের পক্ষ থেকে অশোক চট্টোপাধ্যায় তার সম্বন্ধে দু চারটে কথা না বললে আমার মনে হয় আমার বক্তব্য সম্পূর্ণ হবে না। মানুষ উন্নয়ন চায়, মানুষ কাজ চায়, মানুষ পরিষেবা চায়, মানুষ এই যে জিনিসগুলো চায় আপনারা বলুন এই কাজগুলোর জন্য আমার মনে হয় বিধায়ক তথা এমপির কাছে নৈহাটির মানুষকে যেতে হয় না। নৈহাটির রাস্তাঘাট, নৈহাটির ড্রেন, নিকাশি ব্যবস্থা, নৈহাটির প্রতিটি রাস্তায় আলো, পৌর পরিষেবা, জঞ্জাল সাফাই সমস্ত বিভাগে নৈহাটি পশ্চিমবঙ্গে এগিয়ে আছে। এবং একজন পৌর প্রতিনিধি হিসেবে এই বলে আমি নিজেকে গর্বিত মনে করি যে আমার আগের বক্তা বলছিলেন যে অশোক চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ চেয়ারম্যান এখন। এটা আমার এবং আমাদের নৈহাটিবাসীর জন্য অত্যন্ত গর্বের যে পার্শ্ববর্তী কোনো একটি পৌরসভার কাউন্সিলর যখন আমাদের চেয়ারম্যান বা আমাদের ভোট সম্বন্ধে এইরকম উক্তি করেন সেটা অবশ্যই গর্বের হয়। আমাদের কোনো পরিষেবা পেতে নৈহাটি পৌরসভায় কখনো দেরি হয় না। আমরা যেটা বলি যে অশোকটা আমার ওয়ার্ডে ঘড়িটা করে দিতে হবে বা ওখানে লাইট লাগবে, উনি ডিপার্টমেন্টের পরোয়া না করে বলে দেয় ওটা ডিপার্টমেন্টে বলে করে নে। এই যে সুযোগ সুবিধাটা আমরা পাই বলে নৈহাটির সাধারণ মানুষ এই পরিষেবাটা পায়। এরপরে আসি বিধায়কের কথায়। দ্বিতীয়বারের জন্য গণতান্ত্রিক উপায়ে আপনারা পার্শ্বভূমিকে নির্বাচিত করেছেন। আপনারা বুঝে হাত দিয়ে বলুন একজন নাগরিক নৈহাটি বিধানসভা কেউ ঢোকে যাননি পার্শ্বভূমিকের জন্য। পার্শ্বভূমি কি করবেন এমপি হওয়ার পরে সেটা তো তার গ্যারান্টি নয়। তার বক্তব্য তিনি মানুষকে বলেছেন আমি এটা করবো। পার্শ্বভূমি বা মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি দেয় না, তারা কাজ করে দেখায়। তার প্রমাণ নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম, তার প্রমাণ আমার সাথে যোদ্ধা বর্মা, তাকে গুলাম জানিয়ে বলি বর্মায় মন্দিরে আমুদ সংস্থা, তার প্রমাণ এখান থেকে 100 মিটারের মধ্যে নৈহাটি হকার মার্কেট, তার প্রমাণ আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি লাইন অরবিন্দ রোডে, তার প্রমাণ সারা নৈহাটি জুড়ে কভার ট্রেন। সুতরাং পার্শ্বভূমি জেতার পরে কি করবেন বলেননি, পার্শ্বভূমি জেতার পরে মানুষের কাছে তার পরিষেবা পৌঁছে দিয়েছেন। কখনো বিধানসভার হাটের সাহায্যে, কোনো সময় তার পৌরসভার সাহায্যে। আমি বা আমাদের দলে নেতা কর্মীরা গ্রামে গঞ্জে বক্তব্য রাখতে যাচ্ছি, ভোটের প্রচার করতে যাচ্ছি। আজ থেকে 10 বছর 15 বছর আগের যে গ্রাম, এই গ্রাম আজকে নেই। আজকে গ্রামের রাস্তাও সুন্দর, গ্রামের রাস্তা আরো নর্মাল করছে, পানীয় জলের ব্যবস্থা হচ্ছে। এটাই উন্নয়ন, এটাই মমতা ব্যানার্জির উন্নয়ন। এই উন্নয়নের সাক্ষী থেকে আগামী 20শে মে ব্যারাকপুর লোকসভায় কাজের এবং কাছের মানুষ উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি বদ্ধপরিকর। পার্শ্বভূমিকে জোড়াফুল চিহ্নে 4 নম্বর বোতাম দিতে বলছেন। পার্শ্বভূমিকে বেঞ্জিটার চাকরি সুবিধা করবেন ছাত্রছাত্রীদের জন্য। এই সমস্ত গরিব ছেলে মেয়ে আইএস, আইপিএস, রেল, ব্যাংক সমস্ত সরকারি চাকরির
পরীক্ষায় টিউশন ফিস দিয়ে বসতে পারেন না, তাদের জন্য মাত্র ভৌমিক নয়াটি পৌরসভা পৌর প্রধান এবং পৌর বোর্ডের সহায়তা সহযোগিতায় রামকৃষ্ণ হলের পাশে একটি স্টাডি সেন্টার করার জন্য তিনি বলেছেন ব্যারাকপুর থেকে কল্যাণী পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণ তিনি করবেন, চেষ্টা করেছেন। তিনি দুর্নীতির প্রসার ঘটাবার জন্য, উন্নতি করার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। সব থেকে বড় কথা, 4 জুন 2024 যেদিন পার্থ ভৌমিক বিজয় তিলক মাথায় এঁকে ফুলের মালা দিয়ে বরণ করে করোনা কেন্দ্র থেকে বেরোলেন, নৈরাটি তথা ব্যারাকপুরের আকাশে বাতাসে কোন মানুষের গন্ধ পাবেন না, পাবেন সবুজ আলী, রবীন্দ্রসঙ্গীত এবং মানুষের জন্য বুক ভরা ভালোবাসা। এই অঙ্গীকার নিয়ে বলতে পারি, পার্থ ভৌমিক ব্যারাকপুরে গুন্ডারাজের অবস্থান ঘটাবার জন্য তাকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী থাকা সত্ত্বেও ব্যারাকপুরে তৃণমূলের জন্য প্রার্থী করে পাঠিয়েছেন আমার আপনার সহযোগিতার জন্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ় বিশ্বাস যে পার্থ ভৌমিক আগামী দিন যেভাবে গত দিনে নৈহাটির উন্নয়ন করেছেন, উনি সাংসদ নির্বাচিত হয়ে সমগ্র ব্যারাকপুরের জন্য তিনি উন্নয়ন করলেন। আর যারা 24 ঘন্টায় 22 ঘন্টা টিভিতে মোদী সরকার, মোদীর গ্যারান্টি, আপকি বার 400 পার এই বক্তব্য রেখে আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, 10টা বছর আপনারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতবর্ষের মর্যাদায় আধীন ছিলেন। আপনারা কেন পারেননি 414 টাকার গ্যাসটা 300 টাকা করতে? আপনারা কেন পারেননি 60 টাকার পেট্রোলটা 50 টাকা করতে? আপনারা কেন পারেননি 50 টাকা ডিজেলটা 40 টাকা করতে? আপনারা কেন পারেননি ওষুধের দাম 20% কমিয়ে দিলে? আপনারা 10 বছর পরে মানুষকে বোঝাচ্ছেন মোদীর গ্যারান্টি। আসল কথা, কোনো গ্যারান্টি আপনাদের নিয়ে সমস্ত গ্যারান্টি ক্ষমতাবাদী। একটা গানের কথা খুব মনে পড়ে মোদীর গ্যারান্টির ব্যাপারে। মোদী যখন ভোট প্রচারে আসেন তখন মনে করেন এই ময়াবী চালের রাতে রেখে হাত তোমার হাতে কিছু বলতে চাই। 20 তারিখ ভোট নিতে যাবে, মোদীবাবুকে তখন জিজ্ঞেস করবেন সাধারণ মানুষ, বলুন কি বলতে চান? মোদীবাবু বলবেন তারপরে আর গানের কথা বলেন নাই। উনি যে প্রতিশ্রুতিটা মানুষকে দিয়েছেন, একটা প্রতিশ্রুতি তিনি 10 বছরে রাখেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2011 সালে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের প্রতিশ্রুতিটা করে 34 বছরের বড়বৃক্ষ সিপিএমকে উৎখাত করে দিলেন, আপনারা ভেবে দেখুন তারপর থেকে মমতা ব্যানার্জি যা যা কথা দিয়েছেন প্রত্যেকটি কথা রেখেছেন। 2021 সালে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মায়েদের হাতে গ্রাম বাংলা সহ সমগ্র মায়েদের হাতে পশ্চিমবঙ্গের 500 টাকা লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে তুলে দেবে দিয়েছে। তাই মানুষ একটু দেখুক, মানুষ একটু বুঝুক। আর তারপরেও একটা কথা আমাদের স্মরণ করে দিয়েছিল, দেখ আমরা যদি রাস্তায় নামি কারোর হয়তো ক্ষতি হবে, কারোর ক্ষতি হলে আমরা সেই ক্ষতিটা পূরণ করে দিতে পারবো না। এবং তৎকালীন নির্বাচন কমিশনের আওতায় পুলিশ ছিল এবং পুলিশ 27 তারিখ বিকেল 5টার পর নির্বাচন কমিশন ছেড়ে দেয় রাজ্য সরকারের হাতে। পুলিশ সাংগঠনিক দূরদর্শিতা দিয়ে, সাংগঠনিক পারদর্শিতা দিয়ে পুলিশ সেই সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করেছিল। এবং শুধু তাই নয়, আমাদের অনেক কর্মী লাঠুর উপর অত্যাচার হয়েছিল, আমাদের অনেক কর্মী ঘরছাড়া হয়েছিল, আমাদের অনেক কর্মী পার্টি অফিসে যেতে পারত না, আমাদের অনেক কর্মী রাস্তা দিয়ে চলতে পারত না। তাদের অপরাধ কি? তাদের অপরাধ তারা তৃণমূল কংগ্রেস করত। তারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, তারা পার্থ ভৌমিকের সঙ্গে রাজনীতি করে। এই অপরাধে তাদের অনেক সময় অত্যাচার সন্ত্রাস করা হয়েছিল। আমরা একটা কথা বলি, আপনারা যদি মনে করেন 2019 ফেরত আসবেন, তাহলে আপনারা ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করুন, ভোট দিন। আর যদি মনে হয় না আমরা নৈহাটির উন্নয়ন চাই, আমরা নৈহাটির শান্তি চাই, এই নৈহাটির শান্তি এবং উন্নয়ন সারা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ছড়িয়ে দিতে চাই, তাহলে আমি বলবো ওই সুন্দর পরিষ্কার নাট্যজীবী
যার হাতে কলম চলে, যার কাছে গেলে কলেজে ভর্তি হওয়া যায়, যার কাছে গেলে বই পাওয়া যায়, যার কাছে গেলে খাতা পাওয়া যায়, যার কাছে গেলে পেন পাওয়া যায়, যার কাছে গেলে একটা ভালো নাট্যকর্মী হওয়া যায়, আপনারা তাকে আশীর্বাদ করুন। আর যে লোকটা দাঁড়িয়ে নিউজ 18 বাংলায় বলছে, নিউজ 18 বাংলা সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি কি বোম চালাতে পারেন, আপনি কি গুলি চালাতে পারেন, সে বলছে হ্যাঁ আমি শঙ্কর সাক্ষীর মতন দুভাবে গুলি চালাতে পারি। আপনার যদি গুলির দরকার হয়, আপনার যদি সমাজবিনীতি তৈরি করার দরকার হয়, তাহলে অবশ্যই আপনি আপনারা সেই ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে আশীর্বাদ করুন। আর যদি মনে হয় যে আপনার ছেলে কোথাও কলেজে ভর্তি হওয়া তার লিখে বলছে, উন্নয়ন যার মাথায়, শান্তি যার মাথায়, ছোট্ট একটা উপমা দিই, আমার ছেলে এখানে বসে আছে অত লেগে যাবে। আমার ছেলের সঙ্গে এখানকার একটা ছ্যাঁচড়ার সঙ্গে ধাক্কা দেখি হয়েছে। আমি নামটা বলতে চাইছেন, নেতা করছে নামটা বলতে, একটা ছ্যাঁচড়ার সঙ্গে ধাক্কা দেখি হয়েছিল। আমার ছেলের নাম এফআইআর হয়েছিল। আমার ভাই পার্থভূমি আমাকে রাত্রি 10:45 ফোন করে বলছে দাদা অভিজিতের নামে এফআইআর হয়েছে, অভিজিৎকে পুলিশের হাতে সারেন্ডার করা। আমার দলের কর্মীরা, আমার দলের সভাপতি বলেছিল এটা কি হয় নাকি, চেয়ারম্যানের ছেলে, মেট্রোসি ছেলে, শিক্ষিত ছেলে, সেই ছেলেটা পুলিশের হাতে, ওকে ধাক্কা দিয়ে তাকে পুলিশের হাতে সারেন্ডার করা যাবে, এই কোন ধরনের কথা? আমার ভাই পার্থভূমি বলেছিল দাদা এটা আমার নির্দেশ, এটা আমার অনুরোধ, তুই অভিজিৎকে সারেন্ডার করা। বিশ্বাস করুন রাত্রি 11:30-12টার মধ্যে অভিজিৎকে থানায় সারেন্ডার করি। অভিজিৎ 8 দিন পুলিশ কাজ করে এসেছিল, বাজপুর কোর্ট থেকে বেল করাতে হয়েছে। এই হচ্ছে পার্থভূমি, এই হচ্ছে পার্থভূমি। আগামী কর্মসূচি ঠিক করে রেখেছে। আগামী কর্মসূচি কি? আগামী কর্মসূচি হচ্ছে ওই মেট্রো রেল, যে মেট্রো রেলটা তিনি ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী থাকাকালীন, তিনি ঘোষণা করেছিলেন যে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেল নিয়ে হবে। পার্থভূমি সেই ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেলটাকে কল্যাণী পর্যন্ত নিয়ে আসার পরিকল্পনা নিচ্ছে, যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ যদি আমাকে আশীর্বাদ করে আমি মেট্রো রেল লড়াই করব, আমি কল্যাণী পর্যন্ত মেট্রো রেলকে নিয়ে আসবো। পার্থভূমি বলছে আমি কাউকে চাকরি দিতে পারবো না, চাকরি নেওয়ার জায়গা নেই, কিন্তু চাকরি নেওয়ার ওই যে লিখু বলছিল এডুকেশন সেন্টার, আপনি দেখবেন রামকৃষ্ণ সিনেমার পার হয়ে কি আমাদের কাজ শুরু হয়ে গেছে। সেখানে দেখবেন একটা এডুকেশন সেন্টার তৈরি হচ্ছে, যে সেন্টারে রাইস অর্থাৎ অ্যালামার, সেই রাইসের সেন্টারটা খুলছে এবং সেই সেন্টারে IAS, IPS, WBCS যারা পরীক্ষায় বসবে তাদের পড়াশোনার জন্য ফ্রি অফ কস্ট সেইখানে একটা সেন্টার খুলছে। এটা পার্থভূমি। নৈহাটির মানুষ যদি উন্নয়নটাকে ভালোবাসে, নৈহাটির মানুষ যদি শান্তি ভালোবাসে, তাহলে নৈহাটির মানুষ অবশ্যই ওই গুন্ডা সন্ত্রাসকারী সেই মানুষকে ভোট না দিয়ে শান্তির পক্ষে রায় দেবেন, উন্নয়নের পক্ষে রায় দেবেন, পার্থভূমিকে রায় দেবেন। 4 নম্বরে বোতাম টিপে পার্থভূমিকে আমার নৈহাটি থেকে বিজয়ী করে প্রচুর তার কারণ নৈহাটি, এখানে নৈহাটি ভূমিপুত্র পার্থভূমি। আমাদের দায়বদ্ধতা, এরকম একটা ছেলেকে আমরা পেয়েছি, যে ছেলে রামকৃষ্ণ মিশনে পড়া, যে ছেলে ইউনিভার্সিটিতে পড়া, যে ছেলেকে কমার্স পাস করে মাস্টার ডিগ্রি পাস করা ছেলে, সেই ছেলেটিকে আমরা এখান থেকে প্রচুর পরিমাণে লিখতে বই। এই আবেদনটা আপনাদের কাছে রাখছি। কেন পার্থভূমি? আমি বলি 2009 সাল পৌরসভা, 2015-20 মে আমরা নৈহাটি পৌরসভায় আমি পৌর প্রধান হয়েছিলাম। আমি আমাদের সকলকে নিয়ে, এটা আমার একা কৃতিত্ব নয়, এ বাহাদুরি আমি একা নিতে চাই না, পরিশ্রমটা আমি করেছি, পরিশ্রমটা করেছি তাই সামাজিকভাবে সকলকে নিয়ে এবং পার্থভূমিকে পূর্ণ সহযোগিতা নিয়ে আমরা নৈহাটির একটা শান্তির মনোদান তৈরি করেছি, একটা উন্নয়নের খতিয়ান তৈরি করেছি। সকাল থেকে এখন ধরে যদি সকাল 8টা বেজে যাবে, সেই উন্নয়ন কোথায় কোথায় হয়েছে। আমার সংরক্ষণ করার জন্য হিসেবে তৈরি করেছি। বিভিন্ন জায়গা থেকে, উপর থেকে, বিভিন্ন জায়গা থেকে যাদের বড় আত্মীয় যারা মারা যান, তাদের হয়তো বাইরে তারা কেউ চাকরি করেন, আমরা এই সিদ্ধান্ত কবে নিলাম জানি?
এখানে আয়ুর্বেদিক যে বাড়িটা আছে, কি বাড়িটা যাবো জানি নেই, লাস্টের বাড়িটা যে আয়ুর্বেদিক যে করে ভবানী ঔষধালয়, ভবানী ঔষধালয়, ভবানী ঔষধালয় একজন মারা গিয়েছিল, বাবা বোঝাই না মা, তার মেয়ে বাইরে ছিল। তখন একটা প্রাকৃতিক বিপর্যয় ছিল, সেই প্রাকৃতিক বিপর্যয় ভিডিও কনফারেন্স করে বাবার মৃতদেহ দেখাচ্ছে। তার কারণ তখন ট্রেন বন্ধ ছিল। আমরা সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি আমরা কোনোদিন ক্ষমতায় আসি তাহলে অবশ্যই আমরা পৃথিবী তৈরি করে মৃতদেহ সংরক্ষণের জায়গা তৈরি করবো, যাতে বাইরে যারা চাকরি করেন, বাইরে যারা থাকেন, তারা এসে মৃতদেহটা যারা বাবা মায়ের মুখটা, নিকট আত্মীয়ের মুখটা যাতে দেখতে পারে। আমরা ভাবুন এক এক করে যদি খতিয়ান তুলে ধরি, আপনি এই রাস্তাটা কি ছিল? 12 ফুটের রাস্তা। এই রাস্তাটা 12 ফুটের রাস্তা ছিল। আমরা যখন মায়ের গোষ্ঠী বাঁধনের মূর্তি প্রতিষ্ঠিত করলাম, যে গোষ্ঠী বাঁধনের মূর্তি নিয়ে বড় মাকে নিয়ে যে আলোচনা, যে সমালোচনা বিরোধী দলের প্রার্থী করছে, আমি জানি না বড় মা তাকে ক্ষমা করবেন কি করবেন না। তিনি যে আলোচনা করছেন, আমরা দেখি বড় মার, এই বড় মার মূর্তি নিয়ে আমরা দেখি ব্যবসা করছি। আমি আর বিধায়ক পার্থভূমি এই অঞ্চলের মানুষকে আপনারা বলি, আমরা যদি বড় মাকে নিয়ে ব্যবসা করতাম, বড় মা আমাদের ক্ষমা করতে, বড় মা কাউকে ক্ষমা করেছে? আমরা যদি বড় মাকে নিয়ে ব্যবসা করতাম তাহলে কি বড় মার গোষ্ঠী বন্ধনের মূর্তি হতো? আমরা যদি বড় মাকে নিয়ে ব্যবসা করতাম তাহলে বড় মার মন্দির কি হতো? আমরা যদি বড় মাকে নিয়ে ব্যবসা করতাম তাহলে 100 ভরি সোনা দিয়ে বড় মাকে প্রতিষ্ঠিত আমরা করতে পারতাম। কিন্তু উনি বড় মার ছবি দিয়ে ক্যালেন্ডার করে নরেন্দ্র দামোদর মোদীর ফটো দিয়ে উনি মানুষের বাড়ি বাড়ি ক্যালেন্ডার বিলি করছেন, ভোট চাইছেন, আবার সেই বড় মাকে নিয়ে সমালোচনা করছেন। ওনার শুভবুদ্ধি উদয় হোক, শুভবুদ্ধির উদয় হোক। শুধু একটা ছোট্ট কথা বলি, এই গল্প সবাই জানে, এটা ইতিহাসের গল্প, এটা রামায়ণের গল্প। আপনারা জানেন বাল্মীকি রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হয়েছিল, তাই তো? রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হয়েছিল। তা বাল্মীকি হতে গেলে আমি বিস্তারিত ইতিহাস সবাই জানে, নতুন করে কিছু বলার নেই। তা বাল্মীকি হয়েছিলেন মরা 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 করতে করতে রাম নাম যখন তার মুখে উচ্চারণ হলো, তিনি রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হলেন, রামায়ণ রচনা করলেন। আর আমাদের ভারতীয় জনতা দলের প্রার্থী, তিনি রামের ফটো তৈরি করে, রামের ফটো তৈরি করে বিভিন্ন পোল লাইট পোস্টে লাগিয়ে দিচ্ছেন। আর সেই ফটোগুলো দেখবেন, সেই ছবির ফ্লেক্স গুলো দেখবেন, পায়ের তলায় গড়াগড়ি যাচ্ছে। অনেক হৃদয় ব্যক্তি আমার সামনে সেদিনকে ওই জুডিশিয়াল মার্কেটের সামনে একটা বড় ছবি 2 লাখ ভদ্রলোক সাইড করে ধরিয়ে রেখে দিলেন। আমরা রামকে তো শ্রদ্ধা করি, রাম আমাদের হৃদয়ে আছে, রাম আমাদের মন্দিরে আছে। আমরা 33 কোটি আমরা দেবতার বিশ্বাস করি, আমরা সেই হিন্দু সনাতন ধর্মকে বিশ্বাস করি। আর আমার মনে হয় না উনি রাম নাম করতে করতে ফটো টাঙিয়ে ভোট চাইতেন, কিন্তু উনি জীবনে মানে বাল্মীকি হতে পারবেন না, রত্নাকর দস্যু থেকে উনি বাল্মীকি হতে পারবেন না। উনি রত্নাকর দস্যু হিসেবে নিজে প্রতিষ্ঠিত করে রাখবেন, হতে পারে। রাতে ঘুম, দিনে ঘুম, মুখগুলো কারা পচা গোলা গন্ধ, মুখগুলো সমাজের সামনে দাঁড় করানো যাবে না। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, আমরা বলছি আপনারা এই মুখগুলোকে দেখতে চান? বাড়ির সভ্য ভদ্র মাতৃত রুচি সম্পন্ন মানুষগুলো বলছেন না, এই মুখগুলো আমরা দেখতে চাই না। আমরা তাহলে তো অবশ্যই 4 নম্বরের প্রতাপ থেকে পাঠভূমিকে আশীর্বাদ করুন। পাঠভূমি বলেছি, আমি নৈহাটি সন্ত্রাস মুক্ত করেছি, নৈহাটি গুন্ডা মুক্ত করেছি। আমার আর এক কর্মসূচি হচ্ছে আগামীর বারাকপুর লোকসভা কেন্দ্রে আমরা নৈহাটির মডেল করে আমরা বারাকপুর লোকসভা কেন্দ্রে গুন্ডা সন্ত্রাস মুক্ত করে বারাকপুর লোকসভা মানুষের কাছে উপহার দেবো। তাই আবারও আপনাদের বিবেকের কাছে আবেদন রেখে যায়, দোকানে যারা বসে শুনছেন, যারা নৈহাটির মানুষ, যারা অত্যন্ত আমাদের আবেদন শুনছেন, আমরা কেউ আপনাদের কাছে বক্তব্য হিসেবে উপস্থিত হয়নি। আমরা জাস্ট আপনাদের কাছে একটা আবেদন বার্তা পৌঁছে দেওয়ার জন্য লালপুর গেলে শ্রীকৃষ্ণ মোড়ওয়ার্ডে মঞ্চ বেঁধেছে। তাই প্রতিবারের নাই আমরা লোকসভা নির্বাচন, আমরা পৌর
পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমার বক্তব্য শেষে আপনাদের কাছে আবেদন করি, পার্থভূমি সাংস্কৃতিক জগতের মানুষ পার্থভূমি নাট্য সমন্বয় কমিটি তৈরি করে পার্থভূমি ত্রিপুরায় যায় নাটক করছে, পার্থভূমি নাট্য সমন্বয় কমিটি তৈরি করে আসাম করে যায় নাট্য মঞ্চস্থ করছে, পার্থভূমি বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পার্থভূমি নাট্য সমন্বয় কমিটি করে নৈহাটির নাম তুলে ধরার চেষ্টা করেন। আমার ইচ্ছা, আমাদের আবেদন, আমাদের নিবেদন, আপনারা পার্থভূমিকে হাত শক্ত করুন, সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শক্ত করুন। আগামী দিন আমরা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবো কিনা সন্দেহ আছে। আগামী দিন এই অমিত শাহ দল, নরেন্দ্র দামোদর মোদীর দল, এই জুমলাবাজের দল, ঠকবাজের দল আগামী দিন ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নেবে। আগামী দিন ভারতবর্ষের সংবিধানটাকে নতুন করে রচনা করবে। আগামী দিন দেখা যাবে রাশিয়ার পুতিনের মতো ইলেকশন হচ্ছে, ইলেকশন নেই। আগামী দিন দেখা যাবে চীনের মতো ইলেকশন হচ্ছে, ইলেকশন নেই। ভারতবর্ষের যে গণতান্ত্রিক অধিকার রচনা হয়েছিল, ভারতবর্ষের যে সংবিধান রচনা হয়েছিল বি.আর. আম্বেদকর, সেই ভাষাটা উল্টে দিয়ে মোদী দামোদর, মোদী এবং অমিত শাহ নতুন করে সংবিধান রচনা করবে। পৌরসভায় ভোট দেওয়ার অধিকার থাকবে না, বিধানসভায় ভোট দেওয়ার অধিকার থাকবে না, পঞ্চায়েতে ভোট দেওয়ার অধিকার থাকবে না, লোকসভায় ভোট দেওয়ার অধিকার থাকবে না। তাই লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই। সরকার আমাদের থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার, মমতা বা রাধাদি বসো, ও রাধাদি বসো বসো। আগামী দিন এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় থাকবে, কিন্তু ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কময় অধ্যায় রচনা করবে এরা। তাই সেই কলঙ্ক যাতে না ঘটাতে পারে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় দিকনির্ণয় যদি করেন দিল্লি কেন্দ্রীয় সরকারের এই আবেদন থেকে আমি আবারও বলছি, গাছের উপর চোরা ৫৫ নম্বরে ভোটার দিবে পার্থভূমিকে আশীর্বাদ করুন। এই আবেদন থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় পৌর প্রধানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ইতিমধ্যে উপস্থিত হয়েছে নয়াটি সাউথ তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জি মহাশয়, সুবক্তা এবং যুব সমাজকে সামনে থেকে উদ্বুদ্ধ করে তার বক্তব্য আমরা বিপুলভাবে শুনছি। এখন বক্তব্য রাখবেন গৌরবপ্রাপ্ত মুস্তাফি, টিএমসিপি রাজ্য সাধারণ সম্পাদক। তাকে আহ্বান করবো মঞ্চে আসার জন্য। মাননীয় গৌরবপ্রাপ্ত মুস্তাফি। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই অঞ্চলের সকল স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের। এখানে উপস্থিত আছেন নৈহাটি পুরসভার সম্মানীয় চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় শ্রী অশোক চ্যাটার্জি মহাশয়। তার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। সভা দীর্ঘক্ষণ ধরে চলছে, প্রায় রাত 9:30। প্রচুর মা কাকিমারা সিরিয়ালের মাছ এক করে এসে উপস্থিত আছে। এখানেই বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ। বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। এখানে নৈহাটির বড়মা, যে আজকে বিশ্বের দরবারে সমাদৃত, সেই বড়মার কাছে আমি প্রণাম জানাই। উপস্থিত আছে নৈহাটি শহর তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ চ্যাটার্জি মহাশয় সহ সকল স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের। আজকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জনপ্রিয় প্রার্থী, নৈহাটির ভূমিপুত্র, রাজ্যের জনপ্রিয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, আপনাদের ঘরের ছেলে, কাজের মানুষ শ্রী পার্থ ভৌমিকের সমর্থনে যে পথসভা চলছে। আমার বক্তব্যের শুরুতেই এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী শ্রী জেঠু ঘোষকে আগাম পরাজয়ের শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বিজেপি প্রার্থী হিসাবে প্রার্থী না বলে গুন্ডা বলা ভালো, সেই অর্জুন সিংকে আগাম পরাজয়ের শুভেচ্ছা অভিনন্দন জানাই। কারণ পার্থ ভৌমিকের জয়টা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী 4 জুন যখন ব্যালট বাক্সটা খোলা হবে, যখন সারা বাংলা সহ এই ব্যারাকপুরে ফুটবে জোড়া ফুল, তখন ওই কেন্দ্রীয় নেতারা
তাই তো বলতে হবে এদিকে অশোক ব্যানার্জি ভালো, কিংবা ধর্মকে রাস্তা চকচকে আলো, তাই তো বলতে হয় আগামী দিনে ব্যারাকপুরে পার্থ ভৌমিকই ভালো। আজকে একজন প্রধানমন্ত্রী 2014 সালে বলছে যে हमको प्रधानमंत्री का बनाइए, हमको चौकीदार बनाइए। चौकीदार মানে কি? যে দেশ পাহারা দেবে, যে সমাজ পাহারা দেবে, যে বাংলা পাহারা দেবে। আমরা চৌকিদারিত্বে কি দেখলাম? একে একে মেহুল চৌধুরী, নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়ারা আপনাদের কষ্টার্জিত অর্থ নিয়ে বিদেশে ভ্রমণ করতে বিলাস করছে। আর আজকে ভারতবর্ষে বেকারত্বের হার স্বাধীনতা পরবর্তী সর্বোচ্চ, বিজেপির হার বাংলাদেশের থেকে কমে গেছে। কোথায় গেল 15 কোটি বেকারের চাকরি? কোথায় গেল ব্যাংকে 15 লক্ষ টাকা? আমরা দেখলাম কালো টাকা নিয়ে আনার বদলে আজকে কত সাধারণ মানুষকে তাদের আজকে মৃত্যুবরণ করতে হলো। তাই আমার কাছে দেবী দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, তাই বলে শেষ করি যে আমার দুর্গা একাই মেটায় আমরা শোনের খিদে, আমার দুর্গা একাই করেছে মাওবাদীদের শিলে, আমার দুর্গা সবুজ সাথী বাংলার গ্রাম পাড়ায়, আমার দুর্গা যেখানে বিপদ সেখানে হাত বাড়ায়, আমার দুর্গা কন্যাশ্রী বুকে কন্যা দিয়ে, আমার দুর্গা লোক চালিয়েছে ফ্রিতে ওষুধ দিয়ে, আমার দুর্গা সহজ সরল তোমাদের হাসি পায়, আমার দুর্গা নেদারল্যান্ডে ফার্স্ট প্রাইজ নিতে যায়, আমার দুর্গা হাজিরা বলে, আমার দুর্গা রক্ত লুকিয়েছিলেন কোথায় তখন হাজার মোদির ভক্ত, আমার দুর্গা যখন লড়ছে রোজ মৃত্যুর সাথে, তোমরা তখন মানুষ পুড়িয়ে মন্দির মালা রাখে, আমার দুর্গা দীঘা কলকাতা সুন্দর করে তোলে, আমার দুর্গা যুবরাত্রির বিশ্বকাপের কোলে, আমার দুর্গা কেন্দ্র আগুন, আমার দুর্গা নেই সেই দুর্গার বাহনে মোড়া কবর দিতে পারি, আমার দুর্গা পালন করেছে বদলি নেতাই জয়ধ্বনি কবরে বাজাচ্ছে, আগামী 24-এ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর পার্থ ভৌমিককে চাই। সকলে ভালো থাকবেন। যদি তার ভবিষ্যতে জনতাকে আছে বলে দেবেন যে ভাই মানব যত মর্ম কত দেব আরো রক্ত, শুনে রাখো গুঞ্জা অর্জন, আমরা সবাই পার্থ ভৌমিকের ভক্ত। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার জনগণ মনোধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ছাত্র যুবক নরেন্দ্র মোদী, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, শ্রদ্ধেয় অশোক চট্টোপাধ্যায় জিন্দাবাদ। আপনাদের ব্যারাকপুরের ঘরের ছেলে, ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিক জিন্দাবাদ। আগামী 20 মে আসছে দিন, জোড়া খুলে ভোট দিন। 20 মে আসছে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। আগামী 20 মে আসছে দিন, পার্থ ভৌমিককে জিতিয়ে দিন, উন্নয়নকে জিতিয়ে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। ধন্যবাদ বিএনপির রাজ্য সম্পাদককে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নৈহাটি শহর থেকে এসেছে। না 9:45 সভাপতি বলতে পারলেন না, কারণ নির্বাচনী বিধিভঙ্গের একটা গায়ে পড়ে। সমাচারে আমরা কোনো অ্যাড্রেস করছি না, আমি ছয়টা বিচার কথা বলছি। সমাজ সঞ্চালন আমার অত্যন্ত প্রিয় দাদা নরেন্দা দীপঙ্কর ঘোষের উদ্যোগে এখানকার সভাপতি মাদারের তার উদ্যোগে সভা, এখানে নৈহাটি পৌরসভা পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় রয়েছেন। আমি শুধু একটা কথা বলছি, সামনে বড় মা, সারা নৈহাটি রাড়া করে, সারা নৈহাটির ব্যাপ্তি বেশি আজকে বড় মার বিস্তার সারা দেশ জুড়ে, সারা দেশ সারা পৃথিবী জুড়ে। আমার প্রচুর বন্ধু এরাই, তারা বিদেশে থাকে, তারা আমাকে ফোন করে বড় মার ছবি চায়, তারা বড় মার পুজোর দিন তারা আমাকে ফোন করে বলা অঞ্জলি সকাল সারাদিন উপোস করে থাকে দুইজনে। তো আজকে এলাকার যারা মানুষ, এখানকার প্রচুর এলাকাগুলি মানুষ, ব্যবসায়ী, পঞ্চমী মানুষ, প্রচুর মানুষ রয়েছে, তারা আমার সহনাগরিকা রয়েছে। তাছাড়া বড় মার মন্দিরটা পূর্বে কি অবস্থায় ছিল, বর্তমান কি অবস্থায় আছে, শুধু নিজেদেরকে প্রশ্ন করুন। বড় মার মন্দিরে ট্রাস্টি রয়েছে, সেই ট্রাস্টির সভাপতি অশোক চট্টোপাধ্যায়, সম্পাদক তাপস ভট্টাচার্য। এখানে একটা সময় অসামাজিক কার্যকলাপের আবির্ভাব ছিল, আপনারা সকলেই জানেন। বড় মার মন্দির শুধুমাত্র ধর্মীয়
অনুভূতির মধ্যে সীমাবদ্ধ নয়। আপনারা জানেন করোনা কমিটি করোনার সময় প্রতিদিন মাসের পর মাস প্রায় 5,000 মানুষের নিরন্ত মানুষের মুখে অন্ন জুগিয়েছে করোনা। আচ্ছা, আমরা কি কোনদিন বলতে শুনেছি মাতৃভূমিকে যে বড় মাছ এনেছেন আপনারা কাকে আনুন? এই সৃষ্টবাদী মাতৃভূমি কোনদিন দেখিয়েছে? আমি আপনাদের কাছে প্রশ্ন করছি। আজকে হিন্দু ধর্মের সনাতনী মানুষ এখানে সবাই বসে আছেন, প্রায় সনাতনী ধর্মের সনাতনী ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আচ্ছা, এটা কোথাও আমাদের সনাতনী মূল্যবোধে সনাতনী ধর্মীয় মূল্যবোধে কোথাও আমাদের বুকের মাঝে রক্তক্ষরণ একটা ভাববে যে রামকে এনেছে আপনারা কাকে আনুন? जो राम को ले आए हम उनको लाएंगे। এটা কোথাও আমাদের সনাতনী আঘাত লাগছে না? ভগবান শ্রী রাম, কৌশল্যানন্দন রাম, দশরথের পুত্র রাম, তার কি অস্তিত্ব 2014 আগে ছিল না? ধর্ম নিয়ে এরকম কুৎসিত রাজনীতির শিকার আজকে শুধু ভারতবর্ষে নয়, আজকে বাংলার 11 কোটি মানুষ হচ্ছে। আজকে গ্যারান্টির কথা বলছে মোদী, সময় কম, আমি সংক্ষেপে বলছি। শুধু গতকাল আপনারা সকলে সাক্ষী আছেন, টিভির পর্দায় দেখেছেন, সোশ্যাল নেটওয়ার্কে দেখেছেন, গতকাল আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী তিনি চিলিপি মাঠে এলেন, আমাদের বিজেপির প্রার্থী হয়েছে তার সমর্থনে মিটিং করলেন। আমরা সবাই দেখলাম সেখানে ভাটপাড়া, যাকে একসময় প্রাচ্যের অস্ত্র বলা হতো, যেখানে শ্রীযুক্ত ন্যায়বিত্রের মতন অলঙ্কাররা, যেখানে 5-5টা মহামহাপাধ্যায়রা সেই ভাটপাড়ায় মানুষ ছিলেন, সেই ভাটপাড়ার বর্তমানে যিনি বিধায়ক, সাংসদ পুত্র অমর সিং, তিনি একটি রবীন্দ্রনাথের প্রতিকৃতি, রবীন্দ্রনাথের ছবি প্রধানমন্ত্রী হাতে তুলে দিলেন। কয়েক সেকেন্ড লেগেছে রবীন্দ্রনাথের ছবিটা উল্টো সেটা বুঝতে। রবীন্দ্রনাথের দাঁড়িয়ে পড়ে চলে গেছে, মুখ নিচেছে। এর বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করবেন না? আমি কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি যে শ্রদ্ধা, যেই ইয়ে দেখিয়েছেন, যে অপমান করেছেন পক্ষান্তরে বলা যায়, আমি কিন্তু বলবো সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনারা নিশ্চয়ই সহমত আছেন, আমাদের দেশে যিনি সেকেন্ড ইন কমান্ড স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি বিশ্বভারতীর দিকে বলছেন এই কবিগুরু তার জন্মস্থান, কবিগুরুর জন্মস্থান নাকি বিশ্বভারতী। কবিগুরুর স্মৃতিবিতাড়িত ঘণ্টাঘর, কবিগুরুর স্বয়ংকক্ষে আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যেখানে একটা অপদার্থ যিনি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, তিনি হাত ধরে অমিত শাহকে নিয়ে গেলেন কবিগুরুর স্বয়ংকক্ষে। অমিত শাহ জুতো পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে যে অপমান করেছে, আগামী 20 তারিখ তার বদলা বাংলায় নেবেন না। কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি অশ্রদ্ধা জানিয়েছে একদল, যারা কবিগুরু রবীন্দ্রনাথকে পূজ্যবা কবি বলতেন, আর একদল যারা কবিগুরু রবীন্দ্রনাথকে অশ্রদ্ধা করেন, সম্মান করেন না, যথেষ্ট জ্ঞান নেই পর্যাপ্ত। আসলে আরএসএস আর সিপিএম হচ্ছে একই মুদ্রার দুটো পিঠ, দুটো এক। এরা কোনোদিনও দেশকে সম্মান করে না। একদল যারা বলতো এ আজাদি ঝুঁকা হে, আর একদল যারা আরএসএস এর সদর কার্যালয় প্রায় 40 বছর যারা দেশের পতাকা তুলি। এদের কাছে আমরা ধর্ম শিখবো, এদের কাছে দেশাত্মবোধ শিখবো। ভারত মাতা কি জয় বললে ভারত মাতার প্রতি এর হলো অশ্রদ্ধা। এর আগে কেউ দেখিয়েছে আপনারা বলতে পারবেন? আজকে আপনারা দেখছেন যে এই অঞ্চলের মানুষ নিশ্চয়ই অবগত আছে, এই কেওড়াপাড়া চত্বরে জল জমলে, জল জমাতে দীর্ঘদিনের সমস্যা ছিল। কাকে পেতেন? দীপঙ্কর ঘোষকে পেতেন, পৌর প্রধানকে পেতেন, বিধায়ক পার্থভৌমিক নির্দেশ দিল দেওয়ার জন্য। আপনারা কোনোদিনও এলাকার সাংসদকে পেয়েছেন? এই গরিব প্রান্তিক মানুষগুলোর বাস এখানে দিনের পর দিন করোনার সময় খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা তুলে নিয়েছিলাম। কোনো অর্জুন সিংকে সেদিনকে আপনারা পাননি। আজকে দেখছি দেখা হয়েছে যখন ডাকি তখন পাই, অর্জুন তাকে আওয়াজ যায়। ঠিকই তো, অর্জুন তাকে যখন ডাকেন তখন পাওয়া যায়, কিন্তু অর্জুনটার তফাৎটা হলো অর্জুনটা মজদুর ভবন থেকে পেট্রোল নিয়ে ছুটে আসে।
কোথাও কোনো অশান্তি হলে সেখানে পেট্রোল সেখানে যেন আগুন আরো পরিচালিত হয়। আর আমার যেটা মাতৃভূমি জল নিয়ে আসে যেন আগুনটা নেভানো যায়। তফাৎ তো আছে, তফাৎ তো থাকবে। আজকে সাধারণ মানুষের কাছে প্রশ্ন করছি, আপনারা মায়েরা জানেন প্রচুর ওষুধের দোকান আছে। যখন ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করছিলেন, আমি যতদূর মোদী সম্বন্ধে জানি, তিনি ওবিসি এবং এই তাদের গুজরাটে বলা হয় নরেন্দ্র মোদী কাইটে। সেই মোদী প্রাণ প্রতিষ্ঠা করলো, কোনো শঙ্করাচার্যকে টাকা হলো না। সেই মোদী প্রাণ প্রতিষ্ঠা করলে এবং যেদিন মোদীর প্রাণ প্রতিষ্ঠা করছেন, মানে ভগবান শ্রীরামের রামলালাকে প্রাণ প্রতিষ্ঠা করছেন, ঠিক সেদিন আপনারা এই ওষুধগুলো প্রতিদিন মায়েরা খান। এতে হয় প্রেসারের ওষুধ, সুগারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, ক্যান্সারের ওষুধ, সেগুলো 18% করে জিএসটি বসিয়ে দিল। আপনারা জানেন যে ওষুধের দোকানে কি করছে। 2014 সালে মায়েরা ছোটবেলায় থেকে বিয়ে হলে হাতে কাঁধে গলায় নিত মা। সেই সোনার দাম 2014 সালে যেটা 30,000 টাকা 10 গ্রামে সোনা ছিল, যেটা 2019 সালে 2024 সালে এই 10 বছরের মধ্যে কত হয়েছে মায়েরা? 70,000 টাকা 10 গ্রাম। এই মোদীর প্ল্যানিং অরবিন্দ কেজরিওয়াল 48 দিন জেল খাটলো। তিনি জেল খেতে এসে বলছেন মোদীর সাংঘাতিক প্ল্যানিংকে যারা মোদীর বিরোধিতা করতে পারে, সেটা তেজস্বী যাদব হতে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে, সেটা উদ্ধব ঠাকরে হতে পারে, সেটা স্ট্যালিন হতে পারে। যারা মোদীর বিরোধিতা করবে তাদের ছেলে বলবে যদি মোদী এবার ক্ষমতায় আছে এই ফ্যাসিস্ট কায়দায় মোদী সরকার চালাবে। আর যদি মোদী সরকার চালাবে, মাথায় রাখবে আপনার পেট্রোলের দাম যেটা 65 টাকা থেকে 100 টাকা হয়েছে, সেই ডিজেলের দাম 58 টাকা থেকে 95 টাকা হয়েছে, সেই সোনার 10 গ্রামের দাম 30,000 টাকা থেকে 70,000 টাকা হয়েছে। সেই সোনার দাম যদি 1 লাখ টাকা হয়, পেট্রোল যদি 2,000 টাকা 200 টাকা কেজি হয়, লিটার হয়, তাহলে তার জন্য কিন্তু মাথায় রাখবে আর কোনো বিরোধিতা করার মতো মানুষ পাবেন না। কারণ সব বিরোধিতা করা মানুষগুলোকে নরেন্দ্র মোদী প্ল্যান মাফিক জেলে পুরে রেখে দেবে, জেলে পুরে রেখে দেবে। আজকে প্রার্থীগুলো দেখুন, কৃষ্ণনগরের যিনি প্রার্থী, তিনি বাংলাকে সেই নবাব সিরাজউদ্দৌলা থেকে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই বাংলাকে নিয়ে নিয়েছিল, যে বাংলা তুলে নিয়েছিল, বাংলার স্বাধীনতা, বাঙালির স্বাধীনতাকে যে ব্রিটিশদের গায়ে পদদলিত করেছিল, তারপর তার বংশের একজন সে বিজেপির প্রার্থী। বারাসাতে বিজেপি তাকে প্রার্থী দিয়েছে, তার নামে কামরূপ আদালতে নারকোটিক মামলা, সে বিজেপির প্রার্থী। আমাদের এখানে যিনি বিজেপির প্রার্থী হচ্ছে, তার নামে 90টা ফৌজদারি মামলায় অভিযুক্ত, সে বিজেপির প্রার্থী। কয়েকদিন হয়তো অর্জুন সিং এর প্রতি কারোর মোহ থাকতে পারে, কিন্তু মাথায় রাখবে যখন দেখবে অর্জুন সিং নিজের ছেলেকে বিধায়ক করবে আর আপনার ঘরের ছেলেটাকে বিধায়ক নিয়ে একের পর এক কেস চাইয়ে রেখে দেবে, তখন কিন্তু মোহ ভাঙতে 2 মিনিট লাগবে, অর্জুন সিং কিন্তু তখন আপনার এমপি হয়ে যাবে। মনে রাখবেন আগামী 20 তারিখ একটা ভোট দিতে বড়জোর 5 সেকেন্ড সময় লাগে, 7 সেকেন্ড সময় লাগে ভিভিপ্যাট নিতে। এই 7 সেকেন্ড বা 5 সেকেন্ডের ভুলে মাথায় রাখবেন আগামী দিন আপনার এবং আপনার পরিবারের জীবন দুর্বিষহ হয়ে উঠবে যদি আপনারা ভারতীয় জনতা পার্টিকে নির্বাচিত করেন। বাংলায় কোনো রাজনৈতিক দল নয় মোদীর বিরুদ্ধে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বলে তাই মমতা ব্যানার্জির উপর এত কুৎসা, এত অপমান করা হচ্ছে। তাই মানুষের কাছে আবেদন করি, কত কি করতে পারবে সেটা তো সবাই বলবে। একজন শিক্ষিত রুচিশীল মানুষ তাকে দিল্লি পাঠান, সে আপনার আমাদের সকলের দাবি সংসদে তুলে ধরবে। এইগুলো আমি আর বক্তব্য শেষ করলাম। জয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমার জেলা মাতৃভূমি জিন্দাবাদ। সময় কম ধন্যবাদ রবীন্দ্র চ্যাটার্জিকে। নির্বাচন কমিটি অনুযায়ী আমরা সভা পরিচালিত করবো না, স্লোগান দিয়ে আমাদের সভা আজকে আমাদের শেষ করবো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আগামী বিজেপি ভোট দেবেন কোন জানে? আগামী বিজেপি ভোট দেবেন কোন জানে? আগামী বিজেপি ভোট দেবেন কোন জানে?
এই পার্শ্বভূমি জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ।